আমি নরেন্দ্রনাথ। আমি এক ছোট্ট অজানা গ্রামের ছেলে। বাড়িতে পরিবার বলতে আমি, আমার ভাই বীরেন্দ্রনাথ, বাবা আর কাকা আছে। খুব ছোট্টবেলাতে আমরা দুই ভাই আমাদের মাকে হারিয়েছি জানেন। বাবা আমাদের অনেক অনেক ভালোবাসা দিয়ে বড় করেছে। আমার ভাইয়ের প্রেমিকা মিলি, ভাই ভীষণ ভালোবাসতো। কিন্তু কি জানেন, ছোট থেকে ওকে বলার সাহসী ওর হয়ে ওঠেনি। কি আশ্চর্য, একদিন না পেরে স্বীকার করে, মিলির কাছে ও আমার কাছে। আর সংসার সুখে হয় রমণীর গুণে। তুমি সংসারে সেই রমণী হওয়ার চেষ্টা করো, যাতে আমাদের সংসারটা সত্যি একটা সুখী সংসার। শহরের দিকে আমার এক বন্ধু আছে, বীরেনের কাজের ব্যাপারে ওর সাথে কথা বলেছিলাম। আর ও কতদিন বাড়িতে থাকবে? বাড়ির ভেতরে থাকবি, বাবার পয়সায় চলবি, আমার পয়সায় চলবি, এটা তো সবসময় হতে পারে না। দাদা আমি দেখছি, আমি চেষ্টা করছি দাদা। যা ভেবেছিলাম তা করতে পারলাম। নমস্কার, আমি রীতা। আপনাদের সামনে বাংলা নিউজ কলকাতার পক্ষ থেকে সকল দর্শকদের জানাবো শুভ আসন্ন শারদীয়া উৎসব উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাবো। আমি এই মুহূর্তে যে স্টুডিওর সামনে বসে আছি, কিছুদিন আগে আমি একটা ফিল্ম প্রোডাকশানের অ্যাঙ্কারিং করে এসেছি। সেটার নামটা আমি আর করলাম না। আপনাদের ভালোবাসা, আপনাদের আশীর্বাদে আমি আবারও আজ স্টুডিওয়ে বসে আছি ট্রিগো স্টার ফিল্ম প্রোডাকশানের সামনে, যিনি প্রডিউসার এবং অ্যাক্টর এবং যিনি ডিরেক্টর, তিনটে একসাথে কী করে অসামান্য এতগুলো কনসেপ্ট একসাথে উনি সামলাচ্ছেন, সেই প্রডিউসার, ডিরেক্টর অ্যান্ড অ্যাক্টর আকাশের কাছে আমি সরাসরি চলে যাব। ওনার মূল্যবান বক্তব্য একটু শুনে নেব ওনার ফিল্ম প্রোডাকশান হাউস সম্পর্কে। নমস্কার আপনাকে। নমস্কার। হ্যাঁ, স্বাগত বাংলা নিউজ কলকাতায়। ফিল্ম প্রোডাকশন ট্রিগো হাউস, তাই তো আপনাদের প্রোডাকশন? একদম, ট্রিগো স্টার অফিশিয়াল। ট্রিগো স্টার, কি বলবেন? আপনাদের রিলিজ হতে যাচ্ছে একটা ছবি। আমি প্রথমেই জেনে নেব আপনাদের ছবিটার নাম কি? একবার শেষবার। একবার শেষবার। ওকে, আপনার পরিচয়টা একটু। আমি ফার্স্ট অফ অল হচ্ছে পেশাগতভাবে একজন অ্যাডভোকেট। তার সাথে আমার এটা প্যাশন, এবং এই লাইনটাকে আমি অনেক ছোটোবেলাতে আমি বেছে নিয়েছিলাম। কারণ একদম ছোট থেকে না, আমি নাটক দেখতাম, ভীষণ থিয়েটারের সাথে যুক্ত ছিলাম, আমি দেখতে যেতাম। এবং আমার ফার্স্ট অফ অল এই লাইনে আমার বাবা মা ভীষণ সাপোর্টিভ ছিলেন, তো আমি তাদের সাথে থিয়েটার দেখতে যেতাম। তো বিভিন্ন জিনিসগুলো, কনসেপ্টসগুলো আমি দেখতাম, তো আমার খুব ভালো লাগতো। তো আমার একটা জিনিস ছিল কি, যেটা আমি দেখে আসবো বা যেটা আমি দেখে আসতাম, সেটাকে আমি নোট ডাউন করতাম, যে কী দেখলাম অ্যাকচুয়ালি। আমি সে একটা খাতাতে পুরো নোট ডাউন করার পর সেখান থেকে আমি কনসেপ্টটাকে আরও গ্রো করতাম। তো ওখান থেকে নতুন নতুন আইডিয়াস আমার গ্রো হতে থাকলো, রেজ হতে থাকলো। তো তারপরে মনে করতাম কি, এরকম করে না আমি আরও অনেকগুলো স্টোরিজ আমি লিখেছি। তো তারপর থেকে মনে হলে কি, এটাকে যদি একটু চিত্রনাট্য হিসাবে করা যায় বা এটাকে একটা যদি রূপান্তরিত করা যায়, তাহলে জিনিসটা আরও খুব সুন্দর হয়। তারপরে আস্তে আস্তে আমি চেষ্টা করলাম কি, এটাকে একটা জায়গাতে নিয়ে আসা, এটাকে একটা ভিজুয়ালাইজেশন করা, ক্রিয়েট করা। তো তারপরে আমি অ্যাক্টার্স এবং অ্যাক্ট্রেসদের সন্ধান করি বিভিন্ন আমার প্রজেক্টসগুলোর। আমি আরও বিস্তারিতভাবে ডিসাইড করলাম যে আমি এইটাকে আরেকটু গ্রো আপ করবো। তখন আমি অনেক অ্যাক্টর অ্যাক্ট্রেসের সাথে কথা বলি, আমার সিনিয়রসদের সাথে কথা বলি। আচ্ছা, অনেক ছোট বয়স থেকে তাহলে তোমার মধ্যে এই কনসেপ্ট? একদম একদম একদম। বাবা মা কি এই কনসেপ্টের সাথে, মানে ফিল্ম প্রোডাকশন কনসেপ্টের সাথে জড়িয়েছিলেন? কালচার করতেন। আমার বাবা নিজেও একজন হাইকোর্টের অ্যাডভোকেট, বাট কালচার করতেন এই প্রফেশনটার সাথে। এবং তাহলে তো আইডিয়া করাই যায়, বাবা মা যেহেতু এই প্রফেশনাল লাইনে ছিলেন, সেহেতু আকাশও একদম মানে একদম কি বলবো, একান্তভাবে জড়িয়ে পড়েছেন এই ফিল্ম প্রোডাকশনের সাথে। আচ্ছা, কতদিন ধরে তোমাদের এই কনসেপ্টটা হচ্ছে আর কি? এটা 10 ইয়ার্স কমপ্লিট হতে চললো ট্রিগো স্টারের সাথে। মানে এই ফিল্মটা নিয়ে আমরা টোটাল 11 নম্বর ফিল্ম আমরা কমপ্লিট করলাম, এবং আমাদের পুরো জার্নিটা ফুললি 10 ইয়ার্স কমপ্লিট করলো। এটা আমাদের একটা বড় সাকসেসফুলি আমরা এগোতে পেরেছি এখনো পর্যন্ত। বুঝতে পারছেন প্রিয় দর্শক, 11 বছর, আই থিঙ্ক 11 বছর মানে অনেকটা লং টাইম উনি পেরিয়ে এসেছেন। আশা করি অনেক এক্সপিরিয়েন্সও ওনার মধ্যে হয়েছে। তো আমি একটু জেনে নেব
এই ফিল্মটার কতদিন পর রিলিজ হচ্ছে? এই ফিল্মটার কাজ আমরা শুরু করেছিলাম হচ্ছে আপনার আগের বছরের ঠিক ডিসেম্বর থেকে আমাদের ফার্স্ট শুটিং হয়, এবং এটা যেহেতু একটা আর্ট ফিল্ম, এবং দেখুন বেসিক্যালি আমরা আর্ট ফিল্ম কী হয় আজকের দিনের জেনারেশনে বাংলা মুভি মানুষে খুব কমই দেখে, এটা আমরা সবাই জানি। তো সে কারণে আর্ট ফিল্মটাকে একটু অন্যরকমভাবে প্রেজেন্ট করার একটু আমি চেষ্টা করেছি। কারণ আমরা আর্ট ফিল্মের সবথেকে মহান ডিরেক্টর যাকে আমরা চিনি বা যাকে আমরা ভীষণভাবে শ্রদ্ধা করি, তিনি হচ্ছেন কৌশিক গাঙ্গুলি, এবং তার ছবি আমি অনেক দেখেছি, বিসর্জন, বিজয়া, কিছু মানে বিখ্যাত ছবি, যেমন রিসেন্ট একটা বই বেরোলো তার, গৃহপ্রবেশ, এবং সেই বইটা মানুষের মনে একটা জায়গা তৈরি করেছে। কিন্তু কিছু কিছু কনসেপ্টস আমি দেখেছি যেটা আমি অন ক্যামেরা বলতে চাই না, বাট আমি প্রসঙ্গত একটা জিনিস বলছি কি, কিছু কিছু জায়গা আমার মনে হয়েছে কি খুব ভীষণ ভাইটাল, যেটা সাধারণ মানুষের ঠিক মাথায় জিনিসটা ক্লিয়ার হয় না। তো আমি চেষ্টা করেছি কি ইয়াং জেনারেশনসকে একটু টার্গেট করব। তো যার জন্য একবার শেষবারটা আর্ট ফিল্ম প্লাস এটার মধ্যে কিছু হালকা কমার্শিয়াল মিক্স মশালা একটু রেখেছি, যাতে সবার এটা মানে সমস্ত ধরনের বয়সের মানুষদের যেন এটা ভালো লাগে। তো এই ফিল্মটাকে আমরা জানুয়ারি থেকে স্টার্ট করে, ডিসেম্বর থেকে স্টার্ট করি আগের বছরে, আর এই রিসেন্ট আপনার 2 মাস আগে কমপ্লিট করলাম শুটিং। আচ্ছা, এইটা এই যে যে ফিল্মটা তোমরা যে প্রকাশ করতে গেছো, প্রকাশ করতে চলেছো, সেটার সাথে আগামী জেনারেশনদের কিছু বার্তা দিতে চাইছো? বার্তা অবশ্যই, কারণ এই ফিল্মটা হচ্ছে বেসিক্যালি যে সমাজে আজকে আমরা দেখি যে বাবার সাথে সন্তানের অনেক সময় বাবা মায়ের সাথে না মেলবন্ধনটা ঠিক কমপ্লিট হয় না। তা আমি এরকম অনেক ঘটনা দেখেছি যেখানে বাবা মায়ের সাথে সন্তানের একটা না বিচ্ছেদ তৈরি হয় যত তারা বড় হয় আস্তে আস্তে, কারণ সেখানে ম্যাটার করে অনেক ফ্রেন্ড অ্যাসোসিয়েশন। মানে ফ্রেন্ড অ্যাসোসিয়েশনটা সমাজটাকে মানে ইয়াং জেনারেশনটাকে আস্তে আস্তে কিছু জিনিস মানে কিছু জনকে ভালো জায়গায় নিয়ে যায়, ম্যাক্সিমাম জনকে একটু অন্য লাইনে নিয়ে যায়, যেটা বাবা মা বা আমাদের যারা প্যারেন্টস আছে বা গার্জেন্স তাদের প্রতি এফেক্ট করে। তো এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করার পর আমি একটা হলিউড মুভি দেখেছিলাম, যেটার ইংলিশ নাম ছিল হচ্ছে ওয়ান্স ফর দ্য লাস্ট টাইম, এবং সেখান থেকে আমি কিছু কনসেপ্টটাকে নিয়ে নিজের মতো করে আরেকটু ডেভেলপমেন্ট করে এই বইটা বানিয়েছি, যাতে এইটা বার্তাটা এইটা ইয়াং পৌঁছায়। জেনারেশনদের মধ্যে কিছু বার্তা হ্যাঁ, দেওয়া। হ্যাঁ, 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 রাইট। হ্যাঁ, অবশ্যই। কারণ বার্তাটা আমি চেয়েছিলাম এইটা পৌঁছায় যে মানে যতই যেটা হয়ে যাক, প্রত্যেকটা মানুষের জায়গা কখনোই বাবা-মার জায়গার সাথে মেলে না। যদি আমি বিয়ের পরে ওয়াইফ বা আমার যদি ইয়াং জেনারেশন আছে গার্লফ্রেন্ড বা আমার যে কেউ থাক ফ্রেন্ড, সবাই সবার জোনে থাকে একটা। কিন্তু বাবা-মায়ের জোনটা আলাদা, খুব স্পেশাল জোন, যেটা ফরএভার স্পেশাল জোন থাকা উচিত। এইটা নিয়ে আমি মুভিটাকে চেষ্টা করেছি। আসলে আমার মনে হচ্ছে যেটা যে আজকালকার জেনারেশন মুঠো ফোনের মধ্যে থেকে আর নিত্য নৈমিত্তিক প্রচুর তাদের যেমন কাজের চাপ আছে, সেই কাজের চাপের সাথে থেকে তারা হয়তো বাড়িতে সময় দিতে পারছেন না বাবা মার সাথে, একদমই তাদেরও সময়ের অভাব, যে কারণে একটা কনসেপ্ট কিন্তু আমাদের আকাশ কিন্তু ফিল্মের মাধ্যমে তুলে ধরছে, যেটা কিনা যে বার্তাটা কিন্তু ইয়াং জেনারেশনদের মধ্যে অবশ্যই ছড়িয়ে দেবে এবং সেখানে শিক্ষার প্রসারও ঘটবে এবং ইয়াং জেনারেশনদের মধ্যে থেকে শুরু করে এবং সমস্ত মানুষেরা কিছু শিক্ষার প্রসার পাবে আমার মনে হয় আকাশ, যে কারণে এরকমই একটা চিন্তাধারা। একটা জিনিসও হচ্ছে যেটা বেসিক্যালি আমি দেখেছি, মানে সিনেমাটাকে আমরা কি করি না এখন বর্তমানে এন্টারটেনমেন্ট হিসাবে নিই। আমরা হলে কোনো ফিল্ম দেখতে যাওয়ার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে কিছু সময় বা খানিকক্ষণের সময় একটু এন্টারটেনমেন্টের সাথে যুক্ত থাকবো, বা যারা যারা আমাদের সাথে যাচ্ছে বা যারা একত্রিত হচ্ছি আমরা কিছু সময় একটু ভালো মোমেন্ট কাটাবো। কিন্তু আমার মনে হয় যে যখন আমরা ফিল্ম দেখতে যাচ্ছি আমাদের কিছু শেখা উচিত, যদি সত্যি সেই ফিল্মটার মধ্যে কিছু শেখার থাকে। আমি সবাইকে যারা যারা এটা দেখবে আমি সবাইকে একটা কথাই বলবো যে ফিল্মটাকে অবশ্যই ফিল্মের মতো করে নেওয়া উচিত, কিন্তু সেখান থেকে কিছু শেখারও উচিত যদি আমাদের সেটা সত্যি শেখানো কিছু থাকে। যেমন কিছু সিনেমা আছে যেটা শুধু এন্টারটেনমেন্ট পারপাস, সেটাকে আমরা কিছুক্ষণের ভালো সময় কাটানোর জন্য ঠিক আছে, বাট যেটা মানে কিছু নেওয়ার আছে বা যেই ফিল্মটা কিছু দিতে চাইছে সমাজকে, আমার মনে হয় সেখান থেকে কিছু নেওয়া উচিত। বর্তমান যুগের সমাজের যা পরিস্থিতি সেখান থেকে আকাশ যে এই কনসেপ্টটা তৈরি করেছে যে ইয়াং জেনারেশনদের জন্য কিছু বার্তা এবং তাদের জন্য যে শিক্ষা প্রসার ঘটাবে, যে কারণে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকাশকে সত্যি অনেক ধন্যবাদ জানাবো। উনি যে একাধারে অ্যাক্টর এবং ফিল্ম প্রডিউসার এবং তার সাথে ডিরেক্টর, শুধু তাই না আর একটা পরিচয় ওনার আছে, উনি অ্যাডভোকেট।
তো এতগুলো একসাথে কি করে সামলাচ্ছে আকাশ, আমি একটু জেনে নেব। এতগুলো একসাথে কি করে সম্ভব? এইটাকে সম্ভব বলতে ওই যে বললাম প্যারেন্টসের একটা বিরাট বড় সাপোর্ট। কারণ আমি এখনও আমি ভীষণ বাবা মাকে মানি। কারণ তারা প্রত্যেকটা লাইন আমাকে এখনও গাইড করে। মানে আমি এই প্রফেশনে যাওয়ার পরে মনে হয় যে এই জিনিসটা যতদিন আমি ধরে রাখবো ততদিন একটা ভালোবাসা কাজ করে বাবা মায়ের। কারণ সন্তান যতই বড় হয় না কেন বাবা মার কাছে কেউই কখনো ছোট মানে বড় হয় না, সবসময় ছোটই থাকে। সন্তান যতই বড় হোক না কেন বাবা মার কাছে কখনোই বড় হয় না, ছোটই থাকে। অসাধারণ একটা বাক্য শুনলাম। সত্যি আমি আরেকবার জেনে নেব যে এত সুন্দর একটা কনসেপ্ট কিভাবে মাথার মধ্যে এলো। আমরা যেটা দেখছি এবং দর্শককে যেটা দেখাচ্ছি, আকাশও কিন্তু সম্পূর্ণই আমাদের বর্তমান প্রজন্মের মধ্যেই পড়ছে। তো বর্তমান প্রজন্মের মধ্যে থেকেও কি করে এরকম একটা অসামান্য চিন্তাধারা যে ইয়াং জেনারেশনদের মধ্যে ফিল্ম প্রোডাকশন বা ফিল্মের মধ্য দিয়ে কিছু শিক্ষার প্রসার ঘটাচ্ছে। আমি ধরে নেব আরেকবার তোমাদের ফিল্মের নামটা। একবার শেষবার। একবার শেষবার। আচ্ছা, এইরকম নাম কেন একবার শেষবার? নামটা হচ্ছে যে যেটা ফিল্ম কনসেপ্টটা বলছে যে ভুল, অ্যাকচুয়ালি ভুল আমরা সবাই করে থাকি, মানুষ মাত্রই ভুল হয়। কেউ হয়তো ভুলটাকে অন্যরকমভাবে ট্রিট করে। আমার মতে যে ভুল হওয়াটা কোনো পাপ নয়। এটা আমার ফিল্মের একটা লাইন আমি রেখেছি যে ভুল হওয়া হচ্ছে সংস্কৃতি এবং সেটাকে শুধরে নেওয়া হচ্ছে আর কি প্রগতি। তো এই জিনিসটাকে ধরে রাখাটা মানে অ্যাকচুয়ালি ভুলটা কোনো পাপ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াটা হচ্ছে বড় জিনিস। তো আমার এই ফিল্মটাতে মানে দুটো যে কনসেপ্ট আমি দেখিয়েছি যে বাবার 2 সন্তান, এক সন্তান বাবার খুব প্রিয় হয়, আরেক সন্তান বাবার থেকে দূরে যাওয়ার চেষ্টা এই কারণে করে কারণ তার মনে হয় যে বাবা তাকে কিছু দিতে পারেনি। তো দুটো ওয়ার্ল্ড, দুটো পৃথিবী, দুটো ধরনের পৃথিবী। তো যার জন্য আমার মনে হয় কি যে একবার শেষবার যখন সে লাস্টে তার মনে হয় সব কিছুকে সে যখন বুঝলো, তার বুঝতে বোধহয় অনেকটা সময় অলরেডি কেটে গেছিলো, তখন তার কাছে এটা মনে হয় কি না আমি যেটা করেছি সেটা হয়তো ভুলটা আমি একবারই করেছি জীবনে, বাট এটাই শেষবার আমি বাবার কাছে আসতে চাই। কিন্তু তার আসার সময়টা হয়তো মনে হয় অনেকটাই অনেক কিছু অনেকটা মূল্যবান সময় সে মানে হারিয়ে ফেলেছে। তো যার জন্যই একবার শেষবার নামটা রাখা। দ্যাটস ইট। অসাধারণ। আমরা সময় থাকতে সময়ের মূল্য দিই, এটাই ওনার কিন্তু মেন চিন্তাধারা, যে সময় থাকতে সময়ের মূল্য দেওয়াটাই ঠিক। আমরা 19 শতকের গোড়ার দিকে শুরু করেছিলাম, এখন একটি অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে দাঁড়িয়েছে এই ফিল্ম অর্থাৎ সিনেমা নামক বিষয়বস্তুটি। প্রতিনিয়ত আমরা নিত্য নৈমিত্তিক খাওয়া দাওয়া থেকে শুরু করে কাজকর্মের মাঝে এক ফোঁটা বিনোদন কিন্তু এই সিনেমা নামক বিষয়বস্তুটি, যেটির মাধ্যমে মানুষ সারা দিনের অক্লান্ত পরিশ্রম করার পর একটু বিনোদন এই সিনেমা নামক বিষয়বস্তুটি আমরা চেষ্টা করব সারা দিনের। অবশ্যই যে এখন একটা ফিল্ম রিসেন্ট রিলিজ হয়েছে দ্য বেঙ্গল ফাইলস, যেটা আমরা সবাই জানি, কিন্তু সেটা হয়তো আমাদের কোনো কারণে বাংলায় রিলিজ হয়নি। আমি একটা কথা বলতে চাই প্রত্যেকটি দর্শককে যে সমস্ত ধরনের সিনেমা দেখা এই কারণে উচিত যে ভালোটা তো আমরা অবশ্যই দেখি, কিন্তু খারাপটা যদি আমরা না দেখি তাহলে আমরা খারাপের কোনো আইডিয়াটা থাকবে না। কেন ফিল্ম কখনো কারোর সাথে কারো ভেদাভেদ সৃষ্টি করে না, কোনো জাত ধর্ম কিচ্ছু মানে কোনো রকম ডিসক্রিমিনেশন ফিল্ম কখনো করে না, কোনো ডিরেক্টরও সেটা করতে চায় না। কিন্তু আমার মনে হয় মানুষের এগুলো এই কারণে দেখা উচিত যে সব রকম সিনেমার থেকে মানুষ শিক্ষা নিতে পারবে। কারণ আমাদের কনস্টিটিউশন অফ ইন্ডিয়া এটাই বলে যে কোনো রকম রেশিয়াল ডিসক্রিমিনেশনস বা কাস্ট জেন্ডার এই ভিত্তিতে কখনো ডিসক্রিমিনেশনস করা উচিত না, ভেদাভেদ করা উচিত না। কিন্তু কোনো আমি পার্টি পলিটিক্স একদম পছন্দ করি না, আমি সেসব মধ্যে থাকিও না। তো আমার কাছে সেই পার্টি বা সেই মানুষটাই ইম্পর্টেন্ট যে মানুষটা মানুষের জন্য কাজ করে, যে মানুষটা সত্যি মানুষের কথা ভাবে। তো আমি বলতে চাই যে সিনেমাকে কোনো পার্টি পলিটিক্সের সাথে আপনার প্লিজ মিশিয়ে এই কারণে দেবেন না, কারণ সিনেমাটা এন্টারটেনমেন্ট পারপাস। আমি বারবারই বলছি কিছু শেখার থাকে, কিছু জিনিস এন্টারটেনমেন্টের থাকে। মানুষ একটু দেখুন, আপনারা সময় কাটান। আর সব থেকে একটা স্পেশাল মুমেন্ট যখন আমরা সারাদিন পর কাজে পরে সিনেমা দেখতে যাই, আমরা আমাদের বন্ধু বান্ধব বা যারা আমাদের খুব কাছের হয়তো আমরা সারাটা দিন বা সারাটা বছর হয়তো তারা একসাথে থাকতে পারি না, সবাই সবার কাজে ব্যস্ত, কিন্তু ওই যে মোমেন্টটা ওই 2 আওয়ার্স যতক্ষণ ফিল্মটা চলে একসাথে যে সবাই থাকি, এটা খুব একটা স্পেশাল জিনিস, যেটা আমি ভীষণ পরিমাণে মানে ভীষণ পছন্দ করি আমি জিনিসটা, যে ওই খানিকক্ষণের জন্য আমরা সবাই একসাথে থাকবো, একটু আনন্দ করব, একটু কিছু আলোচনা করব। এই জিনিসটা বর্তমানে ফেসবুক হোয়াটসঅ্যাপ আসার পরে এটা পুরো হারিয়ে গেছে। মানে সারা দিনের পর একটু সময় তো মানুষের পরিবারের সাথে একসাথে থাকাটা স্বাভাবিক, এবং সেটাকেই তুমি একাগ্রতাভাবে চেষ্টা করছো বর্তমান প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়া। একদমই।
একদম, একদম। আমি এটাই চেষ্টা করি কারণ কতটা পারবো আমি তো জানি না। কিন্তু আমার সবসময় মোটিভ এটাই থাকে কি সবার সাথে সবার একটা বন্ধনকে এভাবে রাখা, ফিজিক্যাল বন্ধন। কারণ আমি ডিজিটালি বিশ্বাস করি না। আমি সবটাই ফিজিক বিশ্বাস করি। তো এটা হওয়া উচিত। তবেই একটা মানুষের সাথে মানুষের সম্পর্কটা খুব সুস্থ, সুন্দর এবং স্ট্রং থাকে। বা বিশেষ করে বর্তমান দিনে। এখনও জীবন আছে, এখনও পরিস্থিতি আছে, এখনও সময় আছে। এটাই আকাশ কিন্তু তার কথার মাধ্যমে প্রিয় দর্শকদের বুঝিয়ে দিচ্ছেন যে সারা দিনের একটানা সপ্তাহ এবং সারা দিনের কাজের সময়ের পর একটু বাবা মার সাথে সময় কাটানোই যায়। এই বার্তাটা কিন্তু আকাশের মুখ থেকে পরিষ্কার পাওয়া গেল এবং আকাশ যে শিক্ষার প্রসার ঘটাতে চাইছেন সেটা সম্পূর্ণই বোঝা গেল। আমি একটু আকাশকে জেনে নেব। আচ্ছা আকাশ, তুমি বলো যে আগেকার যুগে বেশ 19 শতকের গোড়ার দিকে সিনেমা মানে ছিল একটানা একটানা 1 ঘন্টা অথবা প্রায় 1.5 ঘন্টা বা অ্যাপ্রক্স আধ ঘন্টা হলে একটা বিশাল কিছু অ্যাচিভমেন্ট ছিল, তাই না? কিন্তু এখনকার যুগে আধ ঘন্টা মানে কিন্তু এটা একটা কি বলবো, একটা মানে আধ ঘন্টা মানে এটা কি সিনেমার মধ্যে তুমি কি বলো, এই আধ ঘন্টার সময়টাকে তুমি কিভাবে দেখবে এখনকার যুগে যেটা হচ্ছে দেখছি? দেখুন, যদি কেউ মনে করে যে আমি কোনো বার্তা পৌঁছাবো সমাজকে, তার জন্য ০.৫ ঘন্টা ১০ মিনিট আমার মনে হয় ম্যাটার করে না। সিনেমা একটা অন্য জিনিস। ০.৫ ঘন্টা যেটা আপনি বলছেন সেটাকে কাইন্ড অফ আমরা শর্ট ফিল্মস বলে থাকি। শর্ট ফিল্মস একটা কাইন্ড অফ জিনিস, যেটা শর্ট মোমেন্টে মানুষকে কিছু একটা বার্তা দিতে চায়। আর সিনেমা সেটাকে এলাবোরেট করে। এবার কেউ মানে সমাজে বিভিন্ন রকমের মানুষ আছে যারা এলাবোরেশনটাকে পছন্দ করে। আবার কিছু আছেন যারা শর্ট জিনিসটাকে পছন্দ করে। আমার বক্তব্য হচ্ছে যে শর্ট ফিল্মে যদি ০.৫ ঘন্টাতে কেউ যদি কিছু ভালো দিতে পারে, তাতে ক্ষতি কী আছে? সত্যজিৎ রায়ের একটা ফিল্ম ছিল যেটা সাউন্ডলেস ফিল্ম, জাস্ট অ্যাক্টিং, যেটা অনলি 12 মিনিটসের, এবং সেটা গিনেস বুক অফ রেকর্ডে তার সেই ফিল্মটার নাম ছিল। কারণ আমি ঠিক এই মোমেন্টে নামটা ঠিক রিকল করতে পারছি না। তো দুটো বাচ্চা ফিল্ম ছিল, সাইলেন্ট ফিল্ম। কোনো ল্যাঙ্গুয়েজ ছিল না, কোনো রকম ওয়ার্ডস ছিল না। বাট ফিল্মটা মানুষের মন জিতেছিল। জাস্ট ১২ মিনিটের সিনেমা। তো আমার মনে হয় কি কোনো কিছু স্ট্যান্ড করতে গেলে বা কোনো কিছু বার্তা পৌঁছাতে গেলে তার জন্য টাইম ডিউরেশনস ম্যাটার করে না। হ্যাঁ, তবে সিনেমা যদি আপনি বলেন সেটাকে এলাবোরেশন ছাড়া কিছুই না। তো আমরা এটাকে এলাবোরেট করি যাতে মানুষের কাছে জিনিসটা খুব ভালোভাবে ক্লিয়ার হয়। আর শর্ট ফিল্মসটা হচ্ছে যে মেইন কনসেপ্টটাকে মানুষের কাছে একটা ইন্ডেক্স তৈরি করে দেওয়া। যে জাস্ট এটা একটা কনসেপ্ট। দ্যাটস ইট। এটাই সিনেমা, মানে সিনেমার সাথে শর্ট ফিল্মসের ডিফারেন্স, আর কিছুই না। প্রিয় দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? আর সামনেই দুর্গাপুজো। হ্যাঁ, দুর্গাপুজোর উদ্দেশ্যে আমি একটা কথাই বলি যে এটা মানে প্রত্যেকটা বছর আমরা এই ৪ টে দিনের জন্য খুব, মানে ৪ টে দিন বলাটা ভুল, কারণ পুজোর মহালয়া থেকে আমাদের পুজো স্টার্ট হয়ে যায়। আনন্দ তো সারা বছরই থাকে যে কতক্ষণ এই দিনটা আমরা মানে ফেস করব। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলব কি তোমরা ভালোভাবে ঘোরো। হ্যাঁ, অবশ্যই মানে সাবধানতাটা বজায় রেখেই। এবং দর্শকের উদ্দেশ্যে একটা কথাই বলব কি, মা আসছেন, মা যাবেন, এটা তো আসছে বছর আবার হবে, কথাতে সবসময় আছে। বাট আমি এটা প্রোডাকশনের নামটা করে বলো। ট্রিগো স্টারের মানে পক্ষ থেকে আমি এটাই বলবো যে আসছে বছর আবার হবে, এই কথাটাতে আমি বিশ্বাস এই কারণে করি না, কারণ মা সর্বক্ষণ আছেন। মা দুর্গা বলে না, আমাদের মধ্যে মা বাবা সবাই, বাড়িতে নিজের বাবা মা হচ্ছে সব থেকে বড় ঈশ্বর বলে আমি মনে করি। স্পেশাল ডে বলে তো কিছু নেই, কিচ্ছু হয় না ভক্তি, মানে বাবা মাই, মা মাই, এখানে স্পেশাল ডে বলে কিছুই নেই। এটা আপনি যদি ঠাকুরের কথাও যদি আপনি বলেন, প্রত্যেকটি ঈশ্বরের একটাই কথা, নিজের বাবা মাকে যে ছেলে বা মেয়ে সন্তান যারা আছেন তারা যদি ভক্তি করেন, সেটাই সব থেকে বড় ঈশ্বর ভক্তি। আমি প্যান্ডেলে গেলাম, একটু সেলফি নিলাম, মাকে প্রণাম করলাম, আমার মনে হয় যে সেটা কিছুক্ষণ বিনোদনের জন্য ঠিক আছে। তবে যদি সত্যিকারের ভক্তি বা করতে চান, আমি নিজের বাবা মাকে বাড়িতে পুজো করুন। আর মা আসছে বছর আবার ভাবলে কোনো কথা নেই। হ্যাঁ, আসছে বছর আবার এন্টারটেনমেন্ট বা ওই মোমেন্টটাকে আমরা হয়তো পাবো, কিন্তু মা দুর্গা বা প্রত্যেকটি ভগবান আমাদের সবার মনে বিরাজমান, প্রত্যেকটি ঘরে ঘরে বিরাজমান। দ্যাটস ইট। আমি এটাই বলবো কি ভালোভাবে আনন্দ করে ঘুরুন। ৪টে-৫টা দিন যে কটা আছে, ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত খুব আনন্দ করুন, একে অপরের সাথে সুন্দর একটি মোমেন্ট কাটান। আর আমি একটাই কথা বলতে চাই যে অবশ্যই যদি গাড়ি নিয়ে থাকেন তো প্লিজ সেফ ড্রাইভ, সেটা একটা কথাই আছে। সো প্লিজ সেফ ড্রাইভ অ্যান্ড জাস্ট মুভ সেফলি, যাতে আমরা খুব পুজোটাকে খুব সুন্দরভাবে কাটাতে পারি। কোনো রকম বিপদকে যাতে আমরা ফেস না করি, সুন্দরভাবে এই ৪টে দিন আমরা খুব দারুণভাবে মায়ের সাথে থাকতে পারি। দ্যাটস ইট। আচ্ছা, কবে রিলিজ হচ্ছে আরেকবার বলে আর আমার ফিল্ম রিলিজ হচ্ছে একবার শেষবার আগামী ডিসেম্বর মাসে এই বছরেরই। ইচ্ছা আছে, কারণ এখনো পর্যন্ত আমরা প্রত্যেকটি প্ল্যাটফর্মসের সাথে কথা বলছি।
চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যে রিলিজ করে দেওয়ার, এটা টার্গেট। আকাশের ট্রিগো স্টার প্রোডাকশন হাউস এগিয়ে চলুক, এই প্রার্থনা করব আমরা। প্রিয় দর্শকদের কাছে ছড়িয়ে দিতে চাইব আমাদের চ্যানেলের মাধ্যমে শ্রীবৃদ্ধি ঘটুক এবং আরও এগিয়ে চলুক, এবং আকাশও অনেক ভালো থাকুক, যাতে কিনা আগামী প্রজন্মের জন্য এরকমই নতুন নতুন বার্তা পৌঁছে দিতে পারে। আর মানুষই সব, কারণ ওনাদের আশীর্বাদ, ওনাদের ভালো ওয়েল উইশ স্কুলেই আমাদেরকে অনেক এগিয়ে দিতে সাহায্য করে। কারণ আমি মনে করি যে তাদের মানে তারা যদি আশীর্বাদ করেন, তাদের ইন্সপিরেশনটা আমাদের প্রত্যেকটি শিল্পী যারা আছেন বা প্রত্যেকটা মানুষের জন্য ভীষণ কার্যকরী। কারণ সেটার জন্য আমরা আরও ইন্সপায়ার হই, আরও কিছু ভালো করার মানুষের জন্য মনে করি। তো এটাই জাস্ট কিছু না, একটু আশীর্বাদ করুন যাতে আমরা সবাই মিলে প্রত্যেকটি মানুষ যাতে ভালো থাকি এবং ভালোভাবে আপনাদের জন্য কিছু করি। সবাই মিলে শুনলেন, একটু আশীর্বাদ করুন যাতে আকাশও ভালো থাকেন এবং আকাশের যে চিন্তাধারা, যে ভাবনা, তার যে স্বপ্ন, সেটা যেন অনেক দূর পৌঁছতে পারে। আর তার সাথে সাথে বলবো আগামী বছরের জন্য আবার একটা নতুন অপেক্ষায় ততক্ষণ থাকবো যতক্ষণ না আকাশ আবার একটা নতুন কিছু ফিল্ম রিলিজ করছে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি ইচ্ছা আছে এখনো পর্যন্ত, এবং সব কিছু ভালো থাকলে নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। ততক্ষণ পর্যন্ত আমরা সবাই অপেক্ষা থাকবো আগামী আবার কবে রিলিজ করবে আকাশ, এবং আগামী প্রজন্মের মধ্যে আবারও সে শিক্ষার প্রসার ঘটিয়ে দেবে। ধন্যবাদ জানাবো আমার সকল প্রিয় দর্শকদের, ধন্যবাদ জানাবো আকাশকে এবং আকাশের যে স্বপ্ন ট্রিগো স্টার প্রোডাকশনকে। এই বলে আমি শেষ করছি। সাথে থাকবেন, পাশে থাকবেন। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আবার নিত্য নতুন, সামনেই পুজো এসে গেছে, পুজোর সময় তো নিত্য নতুন পুজো নিয়ে তুলে ধরবো, যে সকল প্যান্ডেল, যে সকল পরিক্রমা, পুজো পরিক্রমার জন্য। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলের পর্দায়। আমি রীতা আপনাদের সাথে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ, কলকাতা।